সুন্দরপুর নামক গ্রামেতে একটা মাটির উঁচু ঢিপি ছিল। তাতে নাকি একটা সাপের জন্ম হয়েছে। সেই সাপ ছিল একজন নাগিনী। ওই নাগিনী গ্রামের প্রতিটা মানুষকে কোনো না কোনো কারণবশত রক্ষা করতেন। এই বিষয়টা কিন্তু গ্রামের লোকরা জানতেন না। গ্রামেতে একটা দুর্গা মায়ের মন্দির ছিল, আর ওই টিলাটা ছিল ওই মন্দির থেকে কিছুটা দূরেই, কিন্তু গ্রামের লোকেরা ওই টিলার কাছে যেতেন না। তারা শুক্রবার এবং মঙ্গলবার মা দুর্গার পুজো করতেন। নাগিনীও দুর্গা মায়ের খুব বড় ভক্ত ছিল। সে মা দুর্গার বিশেষ দিনেতে পুজো দিতে পারতেন না বলে আফসোস করত। এত বছর ধরে এই গ্রামের মানুষগুলোকে সন্তানের মতো দেখাশোনা করে গেছে। मेरे वजह से उनके लिए मैं नोटिफाइड भी नहीं होने तो এই গ্রামের এলাকায় একটা বিভাগীয় যেমন নেই পারে আমার টিলেতে সাইডে একটা প্রদীপ জ্বালাবে। আমারও তো এই মেয়েরা করে মা দুর্গার পুজো দেবে কো যাকে পূজা করো তো এই দিলে আসে না তো কবি আসল এখানে চাই না বাইরে হয় না কিছুদিন পরে না আর দিন চলে আসবে এর যে আমার তার নাগিনীরা কি পুজোতে আমি হবে কিন্তু আমার এই ভাগ্যটা খারাপ এখানে আমায় একাই থাকতে হবে। নাগিনী মনে মনে ব্যাপারগুলো চিন্তা করে মনে মনে অনেক কষ্ট পেত। ওই সুন্দরপুর নামক ছোট্ট গ্রামেতে আর একজন মহিলা ছিল যার নাম ছিল কল্পনা। কল্পনাও মা দুর্গার খুব বড় ভক্ত ছিল। কল্পনা চুড়ি বিক্রি করে নিজের জীবনযাপন করত। মাদের কৃপাতে আজকে সব আনলিসানো ডিগ্রি হয়ে গেলে খুব ভালো হবে। আচ্ছা দেখা যাক কি হয়। এখন কেমন চলিয়ে তো সব এই মাসে তো সব মহিলা আবার একে অপরকে চুড়ি কিনে উপহার হিসেবে দেয়। দেখা যাক। কল্পনা একটা ঠেলা গাড়িতে করে সমস্ত চুড়ি নিয়ে গোটা গ্রাম গ্রাম ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করত। এইভাবেই তিনি এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করতে পছন্দ করত। যাক বাবা, মাদের কৃপাতে আজ ব্যবসাটা খুব ভালো হয়েছে। অনেকেই মেরে পাই হবে চুড়ি থাকলে আমার টাকায় উপার্জন হবে। আমাকে আর চেষ্টা করতে হবে আশেপাশের আরো কয়েকটা গ্রামে আগে চুড়ি বিক্রি করার। কল্পনা প্রতিদিন একই কাজ করতেন। এই গ্রাম থেকে এই গ্রাম ঘুরে ঘুরে চুড়িগুলোকে বিক্রি করতেন। এইভাবে সে দুপুরের খাবার শেষ করতেন। সারাদিন এই গ্রাম ওই গ্রাম ঘুরে ঘুরে সমস্ত চুড়িগুলো তিনি বিক্রি করে ফেলতেন। তারপর সে খালি ঠেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরতে লাগলেন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নাগিনী তার গর্ত থেকে বাইরে বেরিয়ে এলো। যাক, তো বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে। সব লোক এখন যে যার নিজের বাড়ি ঢুকে পড়েছে। তুমি আর এখন যাই আর বাইরে আরামে ঘুরবো। এইটা চিন্তা করে ওই নাগিনী তার গর্ত থেকে কিছুটা দূরে একটা পুকুর পাড়েতে গেল। সেখানে তিনি একটু হাওয়া খাচ্ছিলেন। সন্ধ্যাবেলায় ফিরফিরে হাওয়ার সাথে তিনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করছিলেন। বাহ বাহ, আজকে সন্ধ্যে आज মন্দিরে যাব। সেখানে গিয়ে মা দুর্গাকে মা আমার মনে শুনে যাও কষ্ট জানা যাক। একমাত্র মা দুর্গা তো আছে। সব দুঃখ কষ্ট বুঝে আজকে বানাকে সব জানাবো। অন্যদিকে কল্পনা তার খালি ঠেলা গাড়ি ধাক্কা দিতে দিতে বাড়ি ফিরছিলেন। আরে আরে কি এখন তো বর্ষাকালও নয়। এই অসময়ে এত বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তার বাড়ি থেকে কারণগুলো জলে জমে গেছে, কাদায় ভোজে জানে কি অসুবিধা হচ্ছে। কল্পনা মাটির এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ঠিক করে গাড়ি নিয়ে হাঁটতে পারছিল না। এইভাবে চলতে চলতে হঠাৎ করে পা স্লিপ করে সে পুকুরে পড়ে গেল। নাগিনী দূর থেকে এটা লক্ষ্য করলো। আরে আরে মনে হচ্ছে পুকুরে কেউ পড়ে গেছে। এই কথা বলে নাগিনী সঙ্গে সঙ্গে পুকুরে নিয়ে পড়ল আর কল্পনাকে ওখান থেকে উদ্ধার করে মাটিতে শুইয়ে দিল। নাগিনী কল্পনার শরীরে স্পর্শ করা মাত্রই কল্পনার শরীর থেকে সমস্ত আঘাত দূর হয়ে গেল। কিছুক্ষণ পরে কল্পনার জ্ঞান ফিরল। সে দেখল যে তার সামনে একটা নাগিনী দাঁড়িয়ে আছে। প্রথম দেখার সঙ্গে সঙ্গে সে খুবই ভয় পেয়ে গেল। এত জোরে সে ভয় পেল, সে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে দৌড়াতে শুরু করলো। বাবা, ওই মহিলা আমাকে দেখে পালালো কেন? ধন্যবাদ তো দিতেই পারতি। আমি যে ওর প্রাণ বাঁচালাম সেইটা তো ভুলেই গেছে। তো ও তো আমাকে দেখে ভয় পালিয়ে কি মনে করছে আমি হয়তো কোনো বিষাক্ত না দেখছে, এই কারণে ভয় পালিয়েছি। আমি কি করবো? এইসব দেখে কল্পনার খুবই খারাপ লাগলো। তার মনে মনে খুবই কষ্ট হলো। তারপর সে পাশে দুর্গা মায়ের মন্দিরেতে গেল। মন্দিরে প্রবেশ করা মাত্রই মা দুর্গা তার কাছে প্রকট হলো। নমস্কার।
নাগিনী, তুমি কেমন আছো? কেন কি হয়েছে আমাকে বলো। আগো, তুমি কি সমস্ত নাগালোকের উপরে এমন রেগে আছো? তুমি যদি পারো না নাগালোকে যেতে পারো, দেখবে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হে মা দুর্গা, আপনি তো সবকিছু জানেন, সত্ত্বেও এইভাবে বলছেন। আপনি তো জানেন আমার মনের কষ্টটা কি। তো তাহলে আমার না বলো, তোমার কষ্টটা হ্যাঁ। এত বহু বছর ধরে ওই গ্রামে একটা ছোট্ট টিলাতে থাকি। এই গ্রামের মানুষদেরকে আমি অনেক ভালোবাসি, ওদেরকে সবসময় রক্ষা করি। কতবার ওদেরকে বিপদের হাত থেকেও বাঁচিয়েছি, অন্যের হাত থেকেও বাঁচিয়েছি। আমি ওদের কষ্ট দেখতে পারি না, কিন্তু ওরা তো কেউ আমার মনের কষ্টটা বোঝে না। ওরা তো এটা জানে না যে আমি ওদের কত সাহায্য করেছি, কিন্তু ওরা তো কেউ আমাকে সাহায্য করে না, আমাকে বোঝেই না ওরা। আজ পর্যন্ত আমি কোনো ব্যক্তি একবার এসে আমার এই টিলেতে একটা ছোট প্রদীপও জ্বালায়নি। আমার মতো আরো কত নাগিনী ভাই বোনেরা রয়েছে, তারা তো আলাদা আলাদা জায়গায় থাকে, তারা তো পুজো প্রাপ্তি করে, কিন্তু আমাকে তো এখানে একাই থাকতে হয়। আমার এইভাবে থাকতে আর ভালো লাগে না। দেখো নাগিনী, আমি তোমার সব কষ্ট বুঝতে পারছি, তোমার সমস্ত কষ্ট আমি দূর করে দেব। আমি এমন কাজ করব যাতে তোমার মনটাও শান্তি পাক। তুমি যাও, এখন তোমার বাসায় ফিরে যাও, বুঝেছো? সমস্ত কিছু কথা শোনার পরে নাগিনী খুশি খুশি মনে তার গর্তের ভেতরে চলে গেল। পরের দিন সকালবেলা কল্পনা সমস্ত গ্রামবাসীকে ডেকে ওই নাগিনীর ব্যাপারে বলল, যেটা গতকাল রাতে তিনি দেখেছিল। আরে কল্পনা, বলছো কি? তুমি যেটা দেখেছো সেটা কি সত্যি? আমাদের গ্রামে নাগিনী এলো কোথা থেকে? না না দাদা, আমি যেটা দেখেছি সেটাই এসে বলছি। আমি একেবারে সত্যি বলছি। আমি দেখেছি সেখানে একটা সাপ ছিল, যার অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক শরীর সাপের মতো আঁকতে ছিল। এইরকম বিচিত্র রূপের প্রাণী তার আগে তো আমি কোনোদিন দেখিনি, সত্যি বলছি। আমি যতদূর জানি আমাদের গ্রামের মন্দিরের পাশে যে উঁচু টিলা রয়েছে ওখান থেকেই বেরিয়েছে। দেখো গ্রামবাসীরা, আজকের পর থেকে তোমরা ওই উঁচু টিলার কাছে একদমই যাবে না, ঠিক আছে? এইভাবে যদি চলতে থাকে তাহলে ওই নাগ দেবতাদের উপর থেকে এত লোকেদের বিশ্বাসী উঠে যাবেন। এই সব কিছু দেখলে নাগিনীও খুব নাগ ভাবে। ওই গ্রামবাসীদের জন্য যা কিছু করেছে তার জন্যই চাই সম্মান তার পাওয়া উচিত। আমি এবারে নিজে গ্রামবাসীদের কাছে গিয়ে সাপের দাসিয়ার সত্য জানাবো। তারপর দেবী দুর্গা একজন সাধারণ মহিলার রূপ ধারণ করলো। তারপর সে সমস্ত গ্রামবাসীদের কাছে গেল। দেবী, আমার নাম হলো দুর্গা। আমি শুনেছি এই গ্রামে একটা রাস্তা চুল্লা বিলে রয়েছে, আমি সেখানে গিয়ে পুজো করতে চাই। আরে দিদি, আপনি কি বলছেন? আপনি সেখানে গিয়ে পুজো করবেন, কিন্তু কেন? আমাদের গ্রামের কোনো লোকই ওখানে যায় না, কারণ আমাদের পূর্বপুরুষরা বলতো যে ওই গর্তে নাকি একটা নাগিনী বসবাস করে। কিছুদিন আগেই তো কল্পনা একটা নাগিনীকে দেখেছে। আমাদের তো ওখানে যেতে খুবই ভয় লাগে, আর আপনি ওই জায়গাটার পুজো করতে বলছেন? আরে তোমরা কি জানো যে আজকে নাগ চতুর্থী? নাগ নাগিনীদের নাগ আজকে দিন যেখানে নাগিনীদের নিলে সেখানে পুজো করে দেওয়া হয়। এই নাগ নাগিনীরা কি নাগ ভালো হয়, কারোর কোনো ক্ষতি করে না। ওসব সবসময় তারা লোকেদের না জানি তাদেরকে সাহায্য করায়। তাই আমাদের তো উচিত ধরবাই সবাই তাদেরকে আজকের দিনে পুজো করার। তারপর দেবী দুর্গা পুজোর সমস্ত সামগ্রী নিয়ে ওই গর্তের কাছে গেল। গ্রামের লোকেরাও অবাক হয়ে ওই মহিলার পিছু নিল। আরে এইসব এখানে কি হচ্ছে? কি তোমরা কি এই জন্মের যেন পরোয়া করো না? বিনা চিন্তা নেই। দেখুন, আপনি এসব জ্ঞাতার কথাবার্তা বলছি। আজ এই অজানা সাপেল দেখার সময় ফায়দা আমাদের তো কোনো লাভই হবে না। দেখো তোমরা, আমি কোনো বেকার কথাবার্তা বলছি না। এইখানে কিন্তু সাপেদের দৈব জন্ম হয়। তোমাদের যদি বিশ্বাস না হয়, দেখো এখানে সাপেদের আশা রয়েছে। এখানেই কিন্তু আমাদের কার্য করা উচিত। এই কথা বলে দুর্গা দেবী ওই জায়গাটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলো। ওই উঁচু সাপের গর্তের টিলাটাকে খুব ভালো করে ফুল দিয়ে সাজালো। তারপর ওই জায়গাতে প্রদীপও জ্বালালো। নাগিনী গর্তের ভেতর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সে যখন বুঝতে পারলো এটা মা দুর্গা দেবী, তখন সে খুবই প্রসন্ন হলো আর গর্ত থেকে বাইরে বেরিয়ে এলো। মুঝে মা দুর্গা, আমি এতদিন খুব কষ্ট পেতাম যে আমাকে কেউ পুজো করে না, কিন্তু কোনোদিন ভাবিনি যে সত্যি আপনার হাত থেকে আমি পুজো পাবো যা মিলেগি। নাগিনী যখন গর্ত থেকে বেরিয়ে ওই মহিলার সাথে কথা বলতে লাগলো, গ্রামের লোকেরা তো এটা থেকে অবাক হয়ে গেল। তখনই দেবী দুর্গা, যে একজন সাধারণ স্ত্রীর রূপ ধারণ করেছিল, সে তখন তার আসল রূপেতে ফিরে এলো।
এটা দেখে গ্রামের লোকেরা তো আরো বেশি আশ্চর্য হয়ে গেল। আমরা যেটা দেখছি সেটা কি বাস্তবেও সত্যি? শোনো গ্রামবাসীরা, তোমাদের গ্রাম যে এতদিনে এত উন্নতি করেছে সব কিন্তু এই নাগিনের কারণে। নাগ দেবতারা কিন্তু অনেক বছর ধরে তোমাদের আর তোমাদের পরিবারের কিন্তু রক্ষা করা চলেছে। কিন্তু তোমরা এই নাগিনের পুজো করাই ভুলে গেছো, কারণ তুমি ওর আশাটাকে দেখে ভয় পাও, আশেপাশে কেউ আসো না। সেই কারণে আমি সাধারণ মহিলার রূপ ধারণ করে এখানে এলাম আর নাগ দেবতাদের পুজো করলাম। আর এই সব কিছুর বিষয়ে তোমাদের জানাতেও এসেছিলাম। পূজার বাড়ি থেকে প্রত্যেকদিন তোমরা এই নাগিনীর বাসার সামনে এসে পুজো করবে, ঠিক আছে? এই নাগিনী কিন্তু তোমাদের রক্ষা করবে। এই কথা বলে মা দুর্গা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। নাগিনীও মনে মনে অনেক খুশি হয়ে নিজের গর্তের মধ্যে চলে গেল। সেই দিনের পর থেকে ওই গ্রামের সমস্ত গ্রামবাসী ওই গর্তের সামনে এসে নিয়মিত পুজো করত। তার সাথে নাগিনীও অনেক খুশি হলো। সেই দিনের পর থেকে সে সমস্ত গ্রামের লোকেদের সাথে মিলেমিশে থাকতে লাগলো। রায়পুর নামক এই গ্রামেতে একটা সুন্দর বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়তে গ্রামের সব বাচ্চারা লেখাপড়া করত। যেহেতু গ্রামটা খুবই গরিব ছিল, তাই খুব কম বাচ্চারাই সেই স্কুলে লেখাপড়া করত। এবং ওই স্কুলে বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর জন্য শুধুমাত্র একটাই শিক্ষিকা ছিল। ওনার নাম ছিল কল্পনা। কল্পনা টিচার বিদ্যালয়ের ঠিক পাশে একটা ছোট্ট বাড়িতে থাকতেন। সেখানে তিনি আর ওনার মা সুজাতা থাকতেন। আরে কল্পনা মা, গ্রামের সবাই জানিস আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি তার উত্তর দিতেই পারি না। কেন মা, তুমি কি জিজ্ঞাসা করে? ওরা কি উত্তর দিতে পারছো না তুমি বলো? এই যে গ্রামবাসীরা বলছে তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, এখনো বিয়ে দিচ্ছ না কেন? কবে বিয়ে দেবে? তুই বল মা, তুই বিয়েটা কবে করবি? বল না। আরে মা, তোমায় বললাম তো, তোমার শরীর পুরোপুরি যতক্ষণ না ঠিক হচ্ছে আমি বিয়ে করব না। তুমি এখন চুপচাপ ওষুধগুলো খেয়ে নিও, আমি বিদ্যালয়ে যাচ্ছি, ঠিক আছে? এই রকম বলে কল্পনা বিদ্যালয়ে যাবে বলে বেরিয়ে পড়ে। বিদ্যালয়ে যাওয়ার পথে কিন্তু একটা শ্মশান ছিল। কল্পনাকে প্রত্যেক দিন বিদ্যালয়ে যেতে হলে শ্মশানটাকে পার করে যেতে হতো। তার কিন্তু খুব ভয় লাগতো। ওই তো ওখানে শ্মশান, না না ওইদিকে তাকাবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাই। এই রকম বলে কল্পনা শ্মশানের দিকে না তাকিয়েই বিদ্যালয়ের দিকে যেতে লাগলো। কল্পনা বিদ্যালয়ে গিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখাতে লাগলো। দেখো বাচ্চারা, তোমরা যদি প্রত্যেক দিন বিদ্যালয়ে আসো তোমাদেরই ভবিষ্যৎ ভালো হবে। শুনেছি অনেক বাচ্চারা পড়াশোনা ছেড়ে কাজে গেছে, এটা কিন্তু উচিত না। কল্পনা টিচারের এমন কথা শুনে তাদের মধ্যে থেকে রাজু নামের একটা ছেলে বলল, আরে টিচার, ওই বাচ্চাটাও লেখাপড়া করতে চাইতো, কিন্তু কি করব, আমাদের মা বাবা আমাদের প্রত্যেক দিন কাজে নিয়ে চলে যায়, আমাদের কথাই শোনে না, কি আর করা যাবে? হ্যাঁ টিচার, ওনারা বলে যদি বিদ্যালয়ে না গিয়ে আমাদের সাথে কাজে যাবে তাহলে 3 বেলা খেতে পাবে, না হলে না খেয়েই থাকতে হবে। হ্যাঁ বাচ্চারা, বুঝতে পারছি, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমাদের মা বাবার সাথে গিয়ে আমি কথা বলবো। বিদ্যালয়ের ছুটির পরে তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব, ওদেরকে আমি বোঝাবো, তোমরা চিন্তা করো না। তারপরে কল্পনা টিচার বাচ্চাদেরকে পড়াতে লাগলো। এমনকি টিফিনের সময় বাচ্চাদের সাথেই তিনি বসে খাবার খেতেন, বাচ্চাদের সাথে বন্ধুর মতো ব্যবহার করতেন। টিচার, আপনি যে বলেছিলেন আজ আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবেন। হ্যাঁ বাচ্চারা, আমার মনে আছে। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের মা বাবার সাথে কথা বলবো। তারপরে কল্পনা বাচ্চাদের সাথে তাদের বাড়িতে যেতে লাগলো। সবার আগে গেল রাজুর বাড়িতে। আচ্ছা রাঙ্গাম্মা, বাচ্চাদের তো শিক্ষার দরকার, আপনি ওদেরকে স্কুলে না পাঠিয়ে কাজে কেন নিয়ে যান বলুন তো? আপনি বলতে কি চান ম্যাডাম? আমাদের এখন টাকার দরকার, ওরা যদি কাজে না যায় তাহলে তো আমরা টাকা পাবো না। দেখুন, আজ কিন্তু আপনি টাকার কথাই চিন্তা করছেন, কিন্তু ওদের ভবিষ্যতের কথা একবারও আপনি ভাবছেন না। ওদেরকে কাজে নিয়ে গিয়ে মাত্র 200 টাকার জন্য ওদের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট করে দিচ্ছেন। এইভাবে কল্পনা টিচার গিয়ে বাচ্চাদের সবার মা বাবার সাথে কথা বলল। মা বাবারাও রাজি হলো তাদেরকে স্কুলে পাঠাবে বলে। যাক বাবা, ভগবানের কৃপাতে সবাই রাজি হয়েছে তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য। ওদের সাথে কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এখন বাড়ি যাব কি করে? এই রকম বলে কল্পনা বাড়িতে যাবে বলে বেরিয়ে পড়ে।
এইদিকে রাতের বেলা আবার পথে সেই শ্মশানটাও ছিল। এইটা দেখে কল্পনা খুব ভয় পেল। সেখানে কল্পনা কারোর শব্দ শুনতে পেল। শ্মশানের কাছেই একটা বটগাছে একটা ভূত থাকতো। কল্পনা কিন্তু এটা জানতো না। সে হেঁটে যাচ্ছিল। এইদিকে ভূত কল্পনাকে দেখে তার পেছনে হাঁটতে লাগলো। আরে, মনে হচ্ছে যেন কেউ আমার পেছনে হাঁটছে। এই রকম বলে কল্পনা যেই পেছনে ফিরে তাকালো, তখন একটা ভয়ানক ভূতকে দেখতে পেল। এইটা দেখে সে খুব ভয় পেল। কল্পনা সেখান থেকে ছুটে পালাতে লাগলো, কিন্তু এই ভূতটা তো কল্পনাকে ধরে নিল। ওই ভূতটা কল্পনার শরীরের ভেতরে প্রবেশ করলো। হা হা হা, আমি একটা মানুষের দেহতে প্রবেশ করেছি। এবারে আমি যেমন খুশি থাকতে পারবো। কি মজা! এইদিকে কল্পনার রূপে থাকা ভূতটা কল্পনার বাড়িতে যায়। সে কোনো কথাবার্তা না বলেই চুপচাপ বসে রইল। এইটা দেখে সুজাতা বলল, আরে কল্পনা মা, তুমি তো প্রত্যেক দিন স্কুল থেকে এসে আমার সাথে কথা বলো, আজ কথা না বলেই বাড়িতে চুপচাপ বসে রইছো কেন? এইভাবে সুজাতা অনেক কিছু জিজ্ঞাসা করলো, কিন্তু কল্পনা তো কোনো কথাই বলল না। এইভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালবেলায় কল্পনা ঘুম থেকে উঠে বিছানায় বসে কাঁদতে লাগলো। আরে কল্পনা মা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল, কি ব্যাপার? ও বুঝেছি, বিয়ের কথা বলেছি বলে তোর মন খারাপ। ঠিক আছে, আর বলবো না। যা, তুই তৈরি হয়ে স্কুলে যা। এই রকম বলাতে কল্পনার রূপে থাকা ভূতটা তৈরি হয়ে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। এইদিকে স্কুলে গিয়ে কল্পনা কিন্তু বাচ্চাদেরকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে লাগলো, আর মনে মনে ভাবলো, আমার মৃত্যুর কারণ হলো এই গ্রামের গ্রামবাসীরা, আর এখন ওদেরই বাচ্চাগুলো সব এই বিদ্যালয়ে পড়ে। এইটাই কিন্তু ভালো সুযোগ। আমি এবারে সব মা বাবাকে কষ্ট দেবো, তাদের বাচ্চাদেরকে মেরে ফেলবো, তারপরেই আমার মনটা শান্তি পাবে। এইভাবে কল্পনার রূপে থাকা ভূত মনে মনে ভাবলো ক্লাসে থাকা সব বাচ্চাদেরকে সে মেরে ফেলবে। ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছেন কেন? আর নিজের সাথেই নিজে কথা বলছেন কেন? তোমরা সবাই স্কুলের ফিসটা দিয়েছো? কি বললেন ম্যাডাম? স্কুল ফিস? এমন তো কোনো কথা হয়নি। এখানে তো বিনামূল্যে লেখাপড়া শেখানো হয়। না না, তা বললে তো চলবে না। তোমাদের সবাইকে স্কুলের বেতন দিতে হবে, না হলে কিন্তু আমি তোমাদের লেখাপড়া শেখাবো না। আরে ম্যাডাম, আপনি এটা কি বলছেন কি? আপনি তো বললেন আমাদের বাড়িতে গিয়ে মা বাবাদেরকে যে বিনামূল্যের স্কুল আছে, বাচ্চাদেরকে লেখাপড়া করতে পাঠাও। কিন্তু এখন তো আপনার কথা পাল্টে গেছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাদের ম্যাডাম নয়। বাচ্চা ছেলে রাজুর এমন কথা শুনে কল্পনার ভেতরে থাকা ভূত খুব রেগে যায়। ও, এখন আমাকে প্রশ্ন করবে? আমাকে সন্দেহ করছো? এবারে দেখো তোমাদের সাথে আমি কি করি। এই রকম বলে কল্পনার রূপে থাকা ভূত রাজুর গলা ধরে তাকে হাওয়ায় উড়িয়ে ফেলে দিল। সে কিন্তু ওপরের দিকেই গিয়ে হাওয়াতে আটকে পড়ে। এইটা দেখে রাজু তখন বলে, আরে ম্যাডাম, আমাকে নিচে নামান। আমি এইভাবে হাওয়াতে কি করে ঝুলছি? আমাকে নিচে নামান ম্যাডাম। এইভাবে রাজু জোরে চেঁচাতে লাগলো। ক্লাসে থাকা আরো বাচ্চারা সবাই এইটা দেখে ভয় পেল। তখন এই ক্লাসের দরজাটা হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তোমরা লেখাপড়া করতে চাও? এত বড় স্কুলে বিনা বেতন না দিলে তো আমি লেখাপড়া শেখাবো না। কাল থেকে আমি আর স্কুলে আসবো না, তোমাদের পড়াবো না। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? আপনি যদি স্কুলে না আসেন, কার কাছে গিয়ে লেখাপড়া শিখবো আমরা? কাল তো পুরো গ্রামবাসীদের কাছে গিয়ে পড়ালেখার মূল্য বোঝালেন। বাচ্চা মেয়েটার এমন কথা শুনে কল্পনার রূপে থাকা ভূত খুব রেগে যায়। সঙ্গে সঙ্গে তার হাতের নখগুলো দ্রুত বাড়তে লাগলো। এইটা দেখে বাচ্চারাও কিন্তু খুব ভয় পেয়ে গেল। কল্পনা তখন রাগেতে চেয়ার টেবিল তুলে হাওয়াতে উড়িয়ে ফেলতে লাগলো। স্কুলে থাকা জিনিসপত্রগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। বাচ্চাদেরকে মারতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। পুরো স্কুলের এমন অবস্থা দেখে বাচ্চারা তখন ভয়ে ভয়ে বলল, জানি না ম্যাডাম কেন আমাদের সাথে এমন আচরণ করছে। আমাদের চিৎকার তো বাইরের লোক শুনতেও পাচ্ছে না। কেউ যদি আমাদের বাঁচাতে আসতো ভালো হতো। অন্যদিকে কল্পনার মা সুজাতা কিন্তু তার মেয়েকে নিয়ে চিন্তা করতে লাগলো। আরে বাবা, এই মেয়েটার তো দেখছি মাথাটাই পুরো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। কাল থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। এই হ্যান্ডব্যাগটা প্রত্যেক দিন স্কুলে নিয়ে যায়, আজকে রেখে গেল। যাই, আমি গিয়ে দিয়ে আসি। এই রকম বলে সুজাতা দেবী তখন স্কুলে এলো। এসে দেখলো ক্লাসের দরজাটা বন্ধ রয়েছে। কিন্তু উনি যখন ভেতর থেকে বাচ্চাদের চিৎকার শুনতে পেল, তখন জানালা দিয়ে গিয়ে দেখলো স্কুলের জিনিসপত্রগুলো হাওয়াতে ঝুলছে। তারপরে চারিদিকে সবকিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আরে,
এই মেয়েটা তো মনে হচ্ছে না আমার কল্পনা। কাল রাত থেকেই আমার সন্দেহ হচ্ছিল। হে মা দুর্গা, আপনি আমার মেয়েটাকে রক্ষা করুন। মনে হচ্ছে কোনো ভূতের আত্মা ওর শরীরে প্রবেশ করেছে। আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, আর আমার মেয়ের ভেতরে থাকা ভূতের হাত থেকে এই ছোট ছোট বাচ্চাদেরকেও রক্ষা করুন মা। এইভাবে সুজাতা দেবী প্রার্থনা করতে লাগলো। অন্যদিকে কল্পনার রূপে থাকা ভূত বাচ্চাদেরকে মারার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই মা দুর্গা সেখানে হাজির হলেন। তিনি কল্পনার দিকে রাগে তাকিয়ে রইলেন। তুমি যে এই বাচ্চাগুলোকে মারছো, ওরা তো তোমার মৃত্যুর কারণ নয়। ওরা তো পাপ পুণ্য কিছুই বোঝে না। তুমি নিজের পাপের কারণেই নিজের জীবনটাকে নষ্ট করেছো। এইভাবে একটা ভালো মেয়ের শরীরে প্রবেশ করেই অন্যদেরকে কষ্ট দিচ্ছ, এটা কি উচিত হয়েছে? আমি এবারে তোমাকে কিন্তু ছাড়বো না। এইভাবে মা দুর্গা কল্পনাকে বললেন। তারপরে মা দুর্গার চোখ থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে কল্পনার শরীরে প্রবেশ করে। কল্পনার দেহ ছেড়ে ভূতটা তখন বাইরে বেরিয়ে এলো, আর আসল কল্পনা তখন মাটিতে পড়ে যায়। মা দুর্গা তারপরে নিজের ত্রিশূল দিয়ে ভূতটাকে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ভূতটা সেখানে পুড়ে ছাই হয়ে যায়। তারপরে মা দুর্গা কল্পনাকে স্পর্শ করাতে কল্পনা আগের মতো সুস্থ হয়ে উঠে পড়ে। ক্লাসের দরজাটাও খুলে গেল। সুজাতার সঙ্গে সঙ্গে ক্লাসে প্রবেশ করলো। উনি মা দুর্গাকে দেখে হাঁটু গেড়ে বসে ওনাকে প্রণাম করলো। এইভাবে মা দুর্গা সেখানে এসে কল্পনা, সুজাতা আর তার সাথে বাচ্চাদেরকে আশীর্বাদ করলেন। তারপরে সেখান থেকে অদৃশ্য হয়ে যান।